গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে যেতে লাগলো আব্রাহাম আর রাশেদ। আব্রাহাম গাড়ির গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে আছে। রাশেদ হঠাৎ করে বলে উঠল, রাশেদ স্যার, আজকে আপনি প্রথম আপনার বাবার অফিসে যাচ্ছেন, তাই আমি ম্যানেজারকে বলে রেখেছি যাতে আপনাকে তারা বিশেষভাবে ওয়েলকাম করে। তারা সবাই রেডি আছে, শুধু আপনার যাওয়ার অপেক্ষা। আব্রাহাম: আমেরিকা থেকে আজ নতুন কিছু ক্লায়েন্ট আসার কথা, তাদের সাথে আজ ডিলের ব্যাপারে কিছু কথা আছে। তারা কখন আসবে? এসে পড়বে স্যার, আমার তাদের সাথে কথা হয়েছে। আব্রাহাম: গুড। আব্রাহাম আর রাশেদ কথা বলছিল, কিন্তু তাদের ড্রাইভার হুট করেই অনেক জোরে গাড়ির ব্রেক কষে। আব্রাহাম গেল রেগে। আব্রাহাম: হোয়াট দ্য হেল, এভাবে গাড়ি কেন ব্রেক করলে? ড্রাইভার: সরি স্যার, আসলে সামনে কি যেন একটা এসে পড়েছে, আমি দেখছি স্যার। ড্রাইভার গাড়ি থেকে নেমে পড়ল। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও যখন ড্রাইভার ফিরে আসছে না, তখন আব্রাহামই গাড়ি থেকে নেমে পড়ল। সামনে গিয়ে দেখল ড্রাইভার দাঁড়িয়ে আছে। আব্রাহাম: ড্রাইভার, কি হয়েছে? ড্রাইভার: স্যার দেখুন না, কথা থেকে যেন একটি বিড়াল গাড়ির সামনে এসে পড়েছে, আর এই মেয়েটি বিড়ালকে বাঁচানোর জন্য সামনে এসে দাঁড়ায়। আমি মেয়েটিকে সরিয়ে দিতে চাইলে মেয়েটি এখন আমার সাথে কথা কাটাকাটি বাজিয়ে দিয়েছে। এবার রাশেদও গাড়ি থেকে নেমে পড়ে। আব্রাহাম সাথে সাথে সামনে তাকালো। সামনে তাকিয়ে আব্রাহামের চোখ কপালে উঠে গেল। এ তো সেই মেয়েটি যাকে দেখে আব্রাহাম তার চোখের পলক ফেলতেও ভুলে গেছিল। সেই এক মেয়ের সাথেই কেন যে তার বারবার দেখা হয় সেটা অজানা। মেয়েটির সাথে তার এক আলাদা কানেকশন জুড়ে রয়েছে। মেয়েটা বারবার আব্রাহামের সামনে আসে আর তার রাতের ঘুম হারাম করে চলে যায়। আব্রাহাম খেয়াল করল মেয়েটি বিড়ালকে কোলে নিয়ে আদর করছে। তা দেখে আব্রাহাম মুচকি হাসল। এবার মেয়েটি দাঁড়িয়ে পড়ল। মেয়ে: আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, তাই অন্তত মনুষ্যত্ব তো থাকা দরকার, তাই না? এভাবে সাই করে গাড়ি না চালিয়ে আশেপাশে কোথায় কি আছে, কে কিভাবে যাচ্ছে তার দিকে একটু খেয়াল করে গেলে ভালো হয় না? আপনি জানেন, বিড়ালটা অল্পের জন্য অ্যাক্সিডেন্ট করা থেকে বেঁচে গেছে। ওদেরও তো জীবন আছে, পরিবার আছে। পরের বার থেকে খেয়াল রাখবেন প্লিজ, আর এভাবে সাই করে গাড়ি চালাবেন না। মেয়েটি আব্রাহামের দিকে তাকিয়ে একাধারে কথাগুলো বলে চলে গেল। আব্রাহাম যেন অন্য এক জগতে হারিয়ে গেছে। এতক্ষণ সে এক ঘুরে মেয়েটির দিকে তাকিয়েছিল। তার কথা বলা, ঘায়েল চোখ দিয়ে তাকিয়ে থাকা, ঠোঁটচোড়ার একধারে কথা বলা, সবকিছুই যেন আব্রাহামকে ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। এই প্রথম সে এই মেয়েটিকে তার সামনে কথা বলতে দেখল। মেয়েটি কথাগুলো আব্রাহামের চোখের দিকে তাকিয়ে বলছিল। আব্রাহামের হার্টবিট কয়েকটা মিসও গেছে, তাতে কোনো সন্দেহ নেই। বুকের ভিতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে। মেয়েটি যে আব্রাহাম সামনে থেকে কখন সরে গেছে, আব্রাহামের তাতে কোনো হুঁশই নেই। রাশেদ, স্যার, স্যার। আব্রাহাম: হ্যাঁ হ্যাঁ বলো। রাশেদের ডাকে হুঁশ ফিরল আব্রাহামের। রাশেদ: স্যার, আমাদের যাওয়া উচিত, দেরি হচ্ছে। আব্রাহাম: ইয়া। আব্রাহাম রাশেদ গাড়িতে উঠে যেতে লাগল। আব্রাহাম কিছুক্ষণ কি যেন একটা ভাবল, তারপর রাশেদকে বলে উঠল। আব্রাহাম: রাশেদ। রাশেদ: জি স্যার। আব্রাহাম: অনলি 1 আওয়ারের মধ্যে আমার এই মেয়েটির সব ইনফরমেশন চাই, গট ইট? রাশেদ: জি স্যার, পেয়ে যাবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। তার কিছুক্ষণ পর তারা অফিসে পৌঁছে গেল। আব্রাহাম গাড়ি থেকে নেমে চোখ থেকে গ্লাসেস খুলে এক নজর অফিসকে দেখে নিল। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ভিতরে হাঁটা ধরল আব্রাহাম। ভিতরে গিয়েই উপর থেকে বিভিন্ন ধরনের লাল নীল কাগজ পড়তে লাগলো আব্রাহামের ওপর। সামনে তাকিয়ে দেখল সবাই হাতে করে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আব্রাহামকে ওয়েলকাম করবে বলে। আব্রাহাম সামনে এগিয়ে যেতে লাগল। রেদওয়ান শেখ, অফিসের ম্যানেজার: ওয়েলকাম স্যার, ওয়েলকাম। হাতে থাকা ফুলের তোড়া আব্রাহামের দিকে এগিয়ে দিয়ে। আব্রাহাম: থ্যাংক ইউ। রেদওয়ান শেখ: নাইস টু মিট ইউ স্যার, আপনাকে অফিসে দেখে অনেক ভালো লাগলো। আব্রাহাম: এখন থেকে রোজ দেখতে হবে। রেদওয়ান শেখ: জি স্যার, চলুন আপনাকে আপনার কেবিন দেখিয়ে দিই। আব্রাহাম সবার সাথে দেখা করে ম্যানেজারের সাথে নিজের কেবিনে চলে গেল। কেবিনে গিয়েই ল্যাপটপে মুখ গুজে কাজ করতে শুরু করে দিল আব্রাহাম। কিন্তু কোনোভাবেই সে তার কাজে মনোযোগ দিতে পারছে না। না চাইতেও সেই অপরিচিত মেয়েটির মুখ চোখের সামনে এসে পড়ছে। অবশেষে সে তার চেয়ার থেকে উঠে গিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আব্রাহাম বড় কাচের দেয়ারের ওপর হাত রেখে বাইরের ব্যস্ত শহরকে দেখতে লাগলো। মাঝে মধ্যে কফির কাপে চুমুক দিচ্ছে সে। হঠাৎ করে কেবিনের বাইরে কে যেন এসে বলল, রাশেদ, মে আই কাম ইন স্যার? আব্রাহাম: আরে রাশেদ, ইয়া কাম ইন। রাশেদ: স্যার, আপনি যে মেয়েটির কথা বলেছিলেন তার পুরো ইনফরমেশন এতে আছে, সামনে একটি ফাইল এগিয়ে দিয়ে। আব্রাহাম: ভেরি গুড, বাঁকা হেসে। রাশেদ: স্যার, মেয়েটির নাম নুজাইফা বিনতে আইরাত, পড়াশোনা করছে এবার ইন্টার 2য় বর্ষের ছাত্রী। তিনি এবং তার একটি ছোট ভাইও রয়েছে।
মার নাম আতিয়া আহমেদ, তিনি হাউসওয়াইফ। তার বাবা আশরাফুল আহমেদ চৌধুরী, তিনি মূলত রাজনৈতিক কাজে জড়িত। রাজনীতিতে তার যেমন অনেক খ্যাতি রয়েছে, ঠিক তেমনই অনেক দুর্নামও রয়েছে। তবে শুনেছি যে এই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল, বোম বিস্ফোরণ হয়েছিল, আর এতে নাকি তারই হাত রয়েছিল। আব্রাহামের চোখগুলো মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করে, হাত মুঠিবদ্ধ করে ফেলে, কপালের রগগুলো ভেসে ওঠে। আব্রাহাম আবার রাশেদকে জিজ্ঞাসা করল, রাশেদ, কি বললে? তার বাবার নাম কি? রাশেদ, স্যার, আশরাফুল আহমেদ চৌধুরী, পেশায় একজন রাজনীতিবিদ। আব্রাহাম, এবার তুমি যেতে পারো। রাশেদ, জি স্যার। এই বলে রাশেদ চলে গেল, কিন্তু আব্রাহাম রাগে অগ্নিমূর্তি ধারণ করেছে। আব্রাহামের চোখ দিয়ে যেন লাভা বেরোচ্ছে, রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম, রাগে গা কাঁপছে তার। শেষে রাগ সামলাতে না পেরে আব্রাহাম এক ঝটকাতে চেয়ার থেকে উঠে পড়ল। টেবিলের ওপরে থাকা গ্লাসটি নিয়ে দেয়ালে এক ঢিল দিল আব্রাহাম। সাথে সাথে কাচের দেয়ালটি ঝরঝর করে ভেঙে নিচে পড়ে গেল। সব ফাইলগুলো টেনে ছিঁড়ে ফেলল। কোনোভাবেই রাগ কমছে না আব্রাহামের। মনে পড়ে যাচ্ছে বারবার কিভাবে তার আপন চাচা তাদের শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। যাকে এত বছর ধরে আব্রাহাম পাগলের মতো খুঁজছে, সে আর কেউ নয়, তার আপন চাচা আশরাফুল আহমেদ চৌধুরী। হ্যাঁ, আশরাফুল আহমেদ চৌধুরী আর কেউ নয়, আব্রাহামেরই আপন চাচা। তার এই আপন চাচাই রাজনীতির জন্য আর সম্পত্তির লোভে আব্রাহামদেরকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। আব্রাহামের মা কুসুম আহমেদ চৌধুরী, বাবা আবির আহমেদ চৌধুরী, আব্রাহামের চাচা আশরাফুল আহমেদ চৌধুরী এবং তার স্ত্রী আতিয়া আহমেদ চৌধুরী সবাই একই সাথে একই পরিবারে থাকত। তখন আয়রাত মাত্র 2-3 বছরের ছোট্ট মেয়ে বাচ্চা, আর আব্রাহাম 8-9 বছরের ছেলে। সবাই মিলেমিশে থাকলেও আশরাফুল আহমেদের মনে ছিল তার বড় ভাইয়ের জন্য শুধু ঘৃণা আর ঘৃণা। সবার সামনে ভালো থাকার অভিনয় করত মাত্র। আশরাফুল আহমেদের রাজনৈতিক ঝামেলা থাকায় বাড়িতে 2 দিন পরপরই মানুষজন বিভিন্ন বিচার নিয়ে আসত। এতে অতিষ্ঠ হয়ে একসময় আবির আহমেদ আশরাফুল আহমেদকে হুমকি দেন যে তিনি যদি এগুলা ঝামেলা না থামান, তাহলে তিনি আশরাফুল আহমেদকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হবেন। সবার সামনে আশরাফুল আহমেদ কিছু না বললেও রুমে গিয়ে অনেক রেগে যান, রাগে ফুঁসতে লাগে সে। আর সেই দিনই তিনি সিদ্ধান্ত নেন যে আবির আহমেদকে যে করেই হোক শেষ করে দিবেন তিনি। যেই ভাবা তাই কাজ। আশরাফুল আহমেদ প্ল্যান করেন যে বাড়িতে বোমা বিস্ফোরণ করাবেন, কিন্তু তখন তিনি তার স্ত্রী আতিয়া আহমেদ এবং তার মেয়ে আয়রাত বাড়িতে থাকবেন না। তিনি অবশ্য তার এই প্ল্যানে অন্য আরেকজনের সাহায্য নিয়েছিলেন। পরের দিন সকালে আশরাফুল আহমেদ তার স্ত্রী এবং তার মেয়ে নিয়ে তার শ্বশুর বাড়ির কথা বলে বেরিয়ে পড়েন। বাড়িতে থেকে যায় শুধু আব্রাহাম, তার বাবা আবির আহমেদ চৌধুরী, তার মা কুসু আহমেদ চৌধুরী। সেই দিন অয়নও আব্রাহামদের বাড়িতে ছিল। এইদিকে আশরাফুল আহমেদ বাড়িতে বোমা ফিট করে এসেছেন। বাড়ির থেকে দূরে এসে আশরাফুল আহমেদ দাঁড়িয়ে আছেন, হাতে তার একটি রিমোট, মুখে লেগে আছে বাঁকা হাসি। তিনি গুড বাই বড় ভাই ভাবি এই বলেই রিমোটের বাটনে চাপ দিয়ে দিলেন। এক বিকট শব্দে বাড়ি থেকে আগুনের লাভা বেরিয়ে এলো। আকাশে কালো ধোঁয়া উড়ে যেতে লাগলো। বাড়ির ভিতরে থাকা আব্রাহাম, তার বাবা, মা, অয়ন সবাই ভয়ে জড়সড় হয়ে গেল। ভাগ্য ভালো, সেই দিন তাদের গাড়ির ড্রাইভার ছিলেন। তিনি শব্দ শুনে ছুটে আসেন এবং দেখেন এই অবস্থা। তিনি দ্রুত গিয়ে আব্রাহাম, তার বাবা, অয়নকে বাড়ির বাইরে নিয়ে আসলো। কিন্তু আব্রাহামের মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজেও যখন তাকে পাওয়া না গেল, তখন এক প্রকার বাধ্য হয়েই ড্রাইভার তাদেরকে নিয়ে বাড়ির বাইরে এসে পড়ে। বাড়ির বাইরে আসার সাথে সাথেই সম্পূর্ণ বাড়ি এক ভয়ঙ্কর আওয়াজে বিস্ফোরণ হয়ে গেল। সাথে আব্রাহামের মাও মারা গেলেন। আর অন্যদিকে আশরাফুল আহমেদ চৌধুরী অট্টহাসিতে ফেটে পড়লেন। ভাগ্য ভালো, আব্রাহাম, তার বাবা অয়ন প্রাণে বেঁচে যায়। আব্রাহামের বাবা আবির আহমেদ চৌধুরী হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তাদের ড্রাইভার চাচ্চু তাদের নিয়ে তার বাড়িতে চলে যান এবং তাদের দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু আবির আহমেদ যেতে নারাজ। তিনি বলেন, না, আমি দেশের বাইরে যাব না, আমি এখানেই থাকব। আবির আহমেদের হঠাৎ করেই মনে পড়ে আশরাফুল আহমেদের কথা। তিনি তাদের ড্রাইভারের ফোন দিয়ে আশরাফুল আহমেদের কাছে ফোন দেন। আশরাফুল আহমেদ ভালোভাবে ফোনের দিকে না তাকিয়ে ফোন রিসিভ করেন এবং হাসতে হাসতে বলেন, হা হা হা, আমার এতদিনের আশা পূর্ণ হয়েছে রে, পূর্ণ হয়েছে। আমার পথের সবথেকে বড় কাঠকে আমি তুলে ছুঁড়ে ফেলেছি। এখন আমার পথে আর কেউ কখনো আসবে না, বাধা হয়ে দাঁড়াবে না। হা হা হা। আবির আহমেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তারই আপন ছোট ভাই কিনা তারই পরিবারকে শেষ করে দেওয়ার পিছনে লেগেছে। আবির আহমেদের চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ল। আর এই সব কিছুই আব্রাহাম দেখছে। আবির আহমেদ তাদের ড্রাইভারকে বলে সে যেন তাদের দেশে থাকারই ব্যবস্থা করে দেন, কিন্তু কেউ যেন তা জানতে না পারে, বিশেষ করে তার ভাই নইতো। তিনি আবারও তাদের জান নেওয়ার জন্য আদা লবণ খেয়ে লাগবেন।
এতটা বছর আব্রাহাম তার বাবা আবির আহমেদ এবং অয়ন গা ঢাকা দিয়েছিল দেশে, কিন্তু যখন আব্রাহাম বড় হলো তখন তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার কথা বললেন আবির আহমেদ। অয়নকেও পাঠিয়ে দিতে চাইলে অয়ন যেতে চাইলা, যার ফলে সে দেশেই তার বাপির কাছে থেকে যায়। অন্যদিকে আশরাফুল আহমেদ চৌধুরী আবার তার রাজনীতিতে লেগে পড়ে, আবার তার কুকাণ্ড শুরু হয় এবং আবির আহমেদ বেশিরভাগ সম্পত্তি তার নামে করে নেন। বাকিটুকু করতে পারেন না, কেননা বাকি সম্পত্তির পেপারসগুলো সেই বাড়ির সাথেই জ্বলে পুড়ে জ্বলে যায়। কিন্তু এর মধ্যে তাদের ড্রাইভার চাচ্চু মারা যান। ফের শোকের ছায়া নেমে আসে আবির আহমেদের জীবনে। অবশেষে সবকিছু পাড়ি দিয়ে আবির আহমেদ চৌধুরী অয়ন নতুন করে বাঁচতে শিখে যায়। অনাথ আশ্রমের বাচ্চাদের দেখাশোনা করতে থাকেন। আর সেই থেকেই আব্দুল কাদিরের সাথে আবির আহমেদের খুবই গভীর সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু সবাই সবকিছু ভুলে গেলেও আব্রাহাম তার মনের দেয়াল থেকে এই কালো স্মৃতিগুলো কোনোভাবেই ভুলতে পারে না। তার চোখে এবং মস্তিষ্কে শুধুই একই কথা ঘুরতে থাকে, তা হলো প্রতিশোধ। আর আমেরিকাতে নিজের আলাদা বিজনেস হওয়ার কারণে নীরমোহন, আতিয়া আহমেদ, আয়রাত, আয়রাত, এই মেয়ের সাথে আমি আর পারি না। একে ঘুম থেকে তোলার জন্য আমাকে প্রতিদিন সকালে উঠে যুদ্ধ করতে হয়। এই আয়রাত, উঠ মা, কত বেলা হয়ে গেছে, খেয়াল আছে কিছু? আজ কি কলেজে যাওয়ার ইচ্ছে নেই তোর? তাড়াতাড়ি উঠে পড়। আয়রাত, উফ মা, চিল্লাচ্ছ কেন? আর আবার শুরু হয়ে গেছে তোমার সেই ভাঙা রেকর্ড। ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে। আতিয়া আহমেদ, কি আমি চিল্লাচ্ছি? একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস কটা বাজে? আয়রাত, কটা আর বাজবে, 6-7 হয়তো। আতিয়া আহমেদ, জি না নবাবের বেটি, এখন বাজছে 4:20 আর ঠিক 9টায় আপনার কলেজ আছে। কি? আতিয়া আহমেদ, জি। আয়রাত, আম্মু এত বেলা হয়ে গেছে, তুমি আমাকে আরো আগে ডাকোনি কেন? বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে। আতিয়া আহমেদ, কি বললি? আমি তোকে গত 1 ঘন্টা যাবত ডেকে চলেছি, কিন্তু তোর তো উঠার কোনো নামগন্ধই নেই। আয়রাত, আচ্ছা হয়েছে, তুমি নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাও, আমি দ্রুত ফ্রেশ হয়ে আসছি। এই বলে আয়রাত ওয়াশরুমে চলে গেল। আতিয়া আহমেদ নিচে রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা বানাতে লাগলো। আশরাফুল আহমেদ, আয়রাতের বাবা, টেবিলে এসে পেপার পড়াতে মনোযোগ দিলেন। কিছুক্ষণ পরে আয়রাত ফ্রেশ হয়ে একটা মিষ্টি কালারের চুড়িদার পরে নিচে নেমে এলো। পাপা, পাপা। আশরাফুল আহমেদ, গুড মর্নিং মামনি। আয়রাত, ভেরি গুড মর্নিং পাপা, জড়িয়ে ধরে। আশরাফুল আহমেদ, তা ঘুম কেমন হলো? আয়রাত, অনেক ভালো পাপা। আশরাফুল আহমেদ, নে এবার তাড়াতাড়ি খাবার টেবিলে বস, তোর মা নাস্তা আনছে। না পাপা, এখন আর খাবো না, হাতে একদম সময় নেই। আতিয়া আহমেদ, ঘুম থেকে এত বেলা করে উঠলে এমনই হবে, হালকা কিছু খেয়ে যা রান্নাঘরে থেকে আস্তে আস্তে। আয়রাত, না আম্মু, দেরি হয়ে যাবে খেতে গেলে, আর আমি এটা খেয়ে নিব, ফলের ঝুড়ি থেকে একটা অ্যাপেল হাতে নিয়ে। ঠিক সেই সময় লাফাতে লাফাতে আয়ুষ এলো, আয়রাতের ভাই। আয়ুষ, গুড মর্নিং আপি। আয়রাত, গুড মর্নিং সোনা। আশরাফুল আহমেদ, আচ্ছা দাঁড়া, তাহলে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, সে তোকে কলেজে নামিয়ে দেবে। আয়রাত, না বাবা, আপনি আসবে, আয়রাতের বেস্ট ফ্রেন্ড, আমি ওর সাথেই চলে যাব। আতিয়া আহমেদ, আচ্ছা যা তাহলে, সাবধানে যাইস। আয়রাত, ঠিক আছে। আয়ুষ থাক, আয়ুষের মাথায় কিস দিয়ে। আম্মু বাবা, আমি যাই, আল্লাহ হাফেজ। আশরাফুল আহমেদ, আল্লাহ হাফেজ মামুনি। এই বলে আয়রাত সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে এসে আয়রাত বারবার আপনিকে ফোন দিচ্ছে, কিন্তু আপনি ফোন ধরছে না। আল্লাহ, এই মেয়ে কবে মানুষ হবে? কাজের সময়ই এই মেয়ে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, রেগে বোম হয়ে। এদিকে সব রিক্সাওয়ালারা কি বিয়ে করতে গেছে নাকি? একটাকেও আজ দেখা যাচ্ছে না। বাবা বলল গাড়ি নিয়ে যেতে, কেন যে নিয়ে এলাম না, ধাট, ভাল লাগে না, বিরক্তি হয়ে। এই বলে আয়রাত সামনে এগিয়ে যেতে লাগলো, কিন্তু কিছু দূরে যেতেই কোথা থেকে যেন একটা কালো গাড়ি এসে আয়রাতের পথ আটকে ধরল। গাড়ি থেকে কে যেন নেমে আয়রাতের সামনে এসে দাঁড়ালো এবং কিছু একটা স্প্রে করলে আয়রাত তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে। সে আর কেউ না, বরং আব্রাহাম ছিল। আব্রাহাম আয়রাতকে গাড়িতে তুলল। সারা রাস্তা আব্রাহাম নেশা লাগানোর মতো আয়রাতের দিকে তাকিয়েছিল। তারপর আয়রাতকে নিয়ে গিয়ে একটা বাংলোতে যায়। আর তারপরের কাহিনী তো আপনারা জানেনই। অতীত শেষ, বর্তমান। আয়রাতের পাশে শুয়ে পুরনো অতীতগুলো ভাবছিল আব্রাহাম। আয়রাতের দিকে তাকিয়ে দেখল আয়রাত গভীর ঘুমে। আব্রাহাম তাকে দেখে মুচকি হেসে উঠে গেল। করিডোরে গিয়ে 2 হাত ভাঁজ করে দাঁড়ালো আব্রাহাম। তার কিছুক্ষণ পরে আয়রাতের ঘুম ভেঙে গেল। আয়রাত ধীরে ধীরে উঠে নিজের চারপাশে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু না, সে কোথায় আছে এখন? তাকে যখন প্রথম তুলে আনা হয় তখন তো এই ঘর ছিল না, তাহলে এটা কোন ঘর? মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো আয়রাত। এই রুমটি পুরোপুরি আলাদা, কিন্তু রুমটি অনেক সুন্দর করে সাজানো এবং আয়রাত একটি গোল বিছানাতে রয়েছে। পরক্ষণেই তার সবকিছু মনে পড়ে গেল যে সে তো এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তা আর পারল না। আব্রাহাম তাকে আবার খুঁজে বের করে ধরে এনেছে তার কাছে। আয়রাত নিজের দিকে খেয়াল করে দেখল তার শরীরের জায়গায় জায়গায় কামড়ের দাগ রয়েছে। আয়রাতের এখন ভীষণ কান্না পাচ্ছে,
তবুও নিজেকে সামলে নিল। আয়রাত খেয়াল করল তার গায়ে ওড়না নেই। ঠিক সেই সময় আব্রাহাম রুমে আসলো এবং আয়রাতকে দেখে বলতে লাগলো, আব্রাহাম কি মিস গোল, ঘুম ভাঙলো? আয়রাত, আব্রাহাম বেবি গার্ল? আয়রাত কিছু বলছে না, সে তার ওড়না খুঁজছে। আব্রাহাম ব্যাপারটা খেয়াল করে বলে উঠল, তোমাকে ওড়না ছাড়াই ভালো লাগে। বাঁকা হাসি। আয়রাত, অসভ্য, ওড়না পড়তে পড়তে। আব্রাহাম, অসভ্য বলো আর যাই বলো, আমি তোমারই। আয়রাত, আপনি কেন বুঝতে পারছেন না যে আমি আপনাকে ভালোবাসি না? এভাবে জোড়াজোড়ি করে আর যাই হোক কখনো ভালোবাসা হয় না। আপনি প্লিজ আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব, সবাই আমার জন্য চিন্তা করছে। আব্রাহাম, জান, আমি তো তোমাকে চলে যাওয়ার জন্য ধরে আনিনি। তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, তাতে আমার কোনো কিছুই যায় আসে না, কেননা আমার ভালোবাসাই আমাদের দুইজনের জন্য যথেষ্ট। আর আমি তোমাকে আমার জন্য এনেছি, আমার ভালো থাকার জন্য, বিকজ আই নিড ইউ ব্যাডলি। আমার তোমাকে লাগবে, যে করে হোক, যেভাবে হোক, তুমি আমার। টাকা, টাকা, তাই না? টাকা লাগবে আপনার, আপনি টাকার লোভে এমনটা করেছেন, তাই না? কত, ঠিক কত টাকা লাগবে আপনার বলুন, আমার বাবা আপনাকে সব দেবে, তাও প্লিজ আপনি আমাকে যেতে দিন, প্লিজ। আব্রাহাম, আয়রাত, এভাবে পাগলের মতো হাসার কি আছে? আব্রাহাম, বেবি গার্ল, লাইক সিরিয়াসলি, আমি আব্রাহাম আহমেদ চৌধুরী টাকার জন্য, তাও আবার তোমাকে তুলে আনবো? হাসালে যান। আয়রাত, আমাকে এখান থেকে যেতে দিন, ভালোই ভালোই বলছি, আমার বাবা একবার জানতে পারলে আপনাকে মেরে ফেলবে। রেগে গিয়ে। আব্রাহাম, উই শ্যাল সি, দেখা যাক কে কাকে মারে। আয়রাত, মানে কি বলতে চাচ্ছেন কি আপনি? আব্রাহাম, তা তোমার ছোট্ট মাথায় ঢুকবে না, বাদ দাও। মুখে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে, আমি থাকবো না এখানে, চলে যাব আমি এক্ষুনি। এই বলে আয়রাত দরজার দিকে যেতে লাগলে আব্রাহাম খোপ করে আয়রাতের হাত ধরে ফেলে। আয়রাতের দুই হাত মুচড়িয়ে পিছনে ধরে আয়রাতকে নিজের সাথে একদম চেপে ধরে আব্রাহাম। আয়রাত ব্যথায় কুকড়ে উঠে। আব্রাহাম আয়রাতের মুখের কাছে মুখ এনে বলতে লাগে, কোথায় যাচ্ছ জানেমান? তুমি কি ভেবেছ এত সহজেই আমি তোমাকে এখান থেকে যেতে দেব? কখনো না। এখানে এই আব্রাহামের হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। আর তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ছেড়ে দেব? রেগে গিয়ে। আয়রাত ব্যথায় চোখ বন্ধ করে রয়েছে। আয়রাত চোখ জোড়া খুলে আব্রাহামের দিকে তাকালো, তাকিয়ে দেখলো আব্রাহাম রক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। আয়রাত ভয় পেয়ে গেল, ভয়ে কয়েকটা শুকনো ঢোকো গিলল। আব্রাহাম হাত জোড়া আরও শক্ত করে চেপে ধরলে আয়রাত আবারও চোখ খিচে বন্ধ করে ফেলল। এভাবে কিছুক্ষণ থেকে আব্রাহাম আয়রাতের হাত ছেড়ে দিল। এবার হুট করে আয়রাতকে টাইটলি জড়িয়ে ধরল আর কানের কাছে বলতে লাগলো, কেন জান, কেন রাগিয়ে দাও আমায় বারবার? আমি আমার রাগ সামলাতে পারি না, প্লিজ এমন আর করো না। আমার থেকে দূরে যেও না জান, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে পারবো না, কেননা তুমি আমার অস্তিত্ব। তোমাকে হারালে আমি আমাকে হারিয়ে ফেলবো, জ্যান্ত লাশ হয়ে যাব আমি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আয়রাত বুঝতে পারল যে আব্রাহাম কিছুটা ইমোশনাল হয়ে পড়েছে। আব্রাহাম আয়রাতকে ছাড়িয়ে বলল, বেবি গার্ল, তোমার অনেক খিদে পেয়েছে তাই না? আমি জানি তুমি খিদে কিছুতেই সহ্য করতে পারো না, আর সকাল থেকে তুমি কিছুই খাওনি। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে আব্রাহাম আয়রাতের গালে টুক করে একটা কিস দিয়ে চলে গেল। আয়রাত অবাকের শেষ প্রান্তে। যাওয়ার আগে আব্রাহাম আয়রাতের রুমের দরজা পিছন দিক দিয়ে লাগিয়ে রেখে গেল। আয়রাত আস্তে করে বিছানাতে বসে পড়ল এবং ভাবতে লাগলো যে কি থেকে কি হয়ে গেল। কে এই লোক? বারবার নিজেকে আব্রাহাম আহমেদ চৌধুরী বলে দাবি করছে। আয়রাত তো এই লোকটাকে ভালোভাবে চেনেও না, তাহলে কেনই বা তাকে তুলে আনা হলো? কি চাই এই লোক? লোকটা পুরোই পাগল, কি সব অদ্ভুত অদ্ভুত আচরণ করে বেড়ায়। সবকিছু যেন আয়রাতের মাথার উপর দিয়ে যাচ্ছে। আয়রাতের বসে বসে এইসব ভাবছিল, তখনই আব্রাহাম প্লেটে করে খাবার নিয়ে এলো। আব্রাহাম, আমাকে নিয়ে ভাবা শেষ হলে এখন খেয়ে নিতে পারো আয়রাত। আয়রাত, আপনি কিভাবে জানলেন? আব্রাহাম, কাম অন বেবি গার্ল, তুমি আমার আর হবু বউও, তাহলে আমি তোমার মনের কথা জানবো না তো আর কে জানবে শুনি? আয়রাত, কি মানে কি? কে কার হবু বউ? এসব কি বলছেন আপনি? অনেক অবাক হয়ে। আব্রাহাম, তুমি আমার হবু বউ, এই আব্রাহাম আহমেদ চৌধুরীর হবু বউ। আয়রাত, কি জ্যান? আর কিছু বলতে পারল না আয়রাত। আব্রাহাম আয়রাতের ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। হাস, আর একটা কথাও না, এবার খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি, আর যদি বেশি বকবক করেছ তো আমি মুখ বন্ধ করার অন্য রাস্তা অবলম্বন করব। আয়রাত আব্রাহামের দিকে তাকালে আব্রাহাম টুক করে আয়রাতের চোখ টিপ মারে। আয়রাত অবাক হয়ে যায়, খুব রেগে যায়। আব্রাহাম, বেবি গার্ল, হা করো যান। এই বলে আব্রাহাম আয়রাতের সামনে খাবার ধরল। আয়রাত, আব্রাহাম, হা করো যান। আয়রাত, খাবো না আমি। আব্রাহাম, দেখো, আমি বেশ ভালো করেই জানি যে তোমার অনেক খিদে পেয়েছে, তো অযথা টাইম ওয়েস্ট না করে চুপচাপ খেয়ে নাও, হা করো। আয়রাত, আমি বলছি তো খাবো না। আব্রাহাম, এবার আব্রাহাম আয়রাতের হাতে কামড় দিল। আয়রাত ব্যথা পেয়ে চিল্লিয়ে উঠল, আম্মু! এই সুযোগে আব্রাহাম আয়রাতের মুখে খাবার পুড়ে দিল। আয়রাত তো পুরাই বোকা বনে গেল। আয়রাত আওয়াজ করতে লাগলো। আব্রাহাম তা দেখে দিলে এক ধমক। আয়রাত ভয় পেয়ে একদম চুপসে গেল, তারপর খেতে লাগলো। বেবি গার্ল, তুমি থাকো, আমি একটু বাইরে যাচ্ছি, ওকে? একটু পরেই ফিরে আসবো, তুমি রেস্ট নাও।
আর শোনো, উল্টাপাল্টা কোনো কিছু করা তো দূর, ভেবেও না, তাহলে কপালে শনি আছে। অবশ্য চাইলেও তুমি এখান থেকে আমার পারমিশন ছাড়া বেরোতে পারবে না, কেননা এখানে 15 জন বডিগার্ড পাহারা দিচ্ছে। নাই বাইরে থেকে কেউ ভিতরে আসতে পারবে, আর নাই ভিতর থেকে কেউ বাইরে যেতে পারবে। সো ডোন্ট ট্রাই টু এসকেপ ফ্রম হিয়ার। ওকে বেবি গার্ল, লাভ ইউ, আইল বি ব্যাক আফটার সাম টাইম, বাই। এই বলে আব্রাহাম চলে গেল। আয়রাত জানালার কাছে গিয়ে দাঁড়ালো। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে আয়রাত, আর চোখের পানি ফেলছে আয়রাত। আম্মু, পাপা, আয়ুষের কথা খুব মনে পড়ছে আয়রাতের। না জানি তারা কেমন আছেন, কি করছেন। অন্যদিকে আয়রাতের কান্না করতে করতে নাজেহাল অবস্থা।